জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে একটা নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম, রিডাকশন অফ কোরোশন বাই দ্য চেঞ্জ অফ এনভায়রনমেন্ট। সেখানে বলেছিলাম আমরা এনভায়রনমেন্ট, মানে যে কোরোসিভ এনভায়রনমেন্টটা, সেটা হচ্ছে উই ক্যান অল্টার দ্য এনভায়রনমেন্ট সো দ্যাট দ্য কোরোশন গেট রিডিউসড অর প্রিভেন্টেড। সো ওয়ান অফ দ্য মেথডস in the change of the environment was the removal of the corrosive components, as is the removal of the oxygen. We saw that we have to remove the oxygen. There are some reaction in here, removal of the moisture content and purification. Then we started about the inhibitor, the different kind of inhibitor and the passivators. তারপর আমরা যেটা করেছি, প্রেসিপিটেট কি, কাকে বলে, হাবিজাবি কিভাবে হচ্ছে আপনার ইয়ে করে, মানে হচ্ছে কোরেশন রিডাকশন করে, রিয়েকশন গুলো দেখেছি, প্রেসিপিটেটের ক্লাসিফিকেশন গুলো দেখেছি। প্রেসিপিটেট দুই রকম ভাবে কাজ করে, একটা হচ্ছে আপনার কি করে, ওই লোকালাইজ সেল ফর্মেশন করে, এটা ডিপোলারাইজ করতে থাকে, যাতে করে হচ্ছে ইভেনচুয়ালি এটা আই ক্রিটিক্যালের চেয়ে বেশি পরিমাণ কারেন্ট, লোকালাইজড কারেন্ট ডেনসিটি দেয়, যার কারণে হচ্ছে প্যাসিভ জোনে চলে যায়। তারপর আরেকটা হচ্ছে ফিল্ম ফর্মেশন করতে পারে, সেটা হচ্ছে আমরা দেখেছি অক্সিডাইজিং প্রেসিপিটেটর, তারপর নন অক্সিডাইজিং প্রেসিপিটেটর ক্লাসিফিকেশন দেখেছি, কেন কোনটা ইউজ করবো সেটাও করেছি। তারপর হচ্ছে আমরা অপটিমাম যে প্রেসিপিটেটর ইউজ করবো, অপটিমাম প্রেসিপিটেটর কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে আমরা কিভাবে করে সেটা হচ্ছে দেখেছি, গ্রাফিক্যালি এক্সপ্লেন করার পার্টটা হচ্ছে করেছি। আজকে যে রিমেইনিং পার্টটা আছে, যে পিকলিং ইনহিবিটর, আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে ওই যে যখন হচ্ছে আমরা গ্যালভানাইজিং পার্ট গুলো পড়েছিলাম, মেটাল কোটিং সিস্টেম পড়েছিলাম, তখন হচ্ছে পিকলিং নামে একটা পার্ট ছিল, তাই না? মনে আছে না পিকলিং? জি হুম। স্যার, অ্যাসিড দিয়ে ওয়াশ করা আর কি। অ্যাসিড ওয়াশ করাকে আমরা পিকলিং বলছিলাম। তো পিকলিং আমরা বলেছিলাম পিকলিং ইনহিবিটর দিতে হয়, আদারওয়াইজ দেখা যাবে অ্যাসিডের যে কোরোসিভ নেচার আছে, ওই কোরোসিভ নেচারের কারণে আমরা মেটাল অফ ইন্টারেস্ট, যাকে হচ্ছে আমরা সারফেস ক্লিনিং করছি, ওইটি কোরোশন হতে থাকবে। তো সেটা তো আর হতে দেওয়া যাবে না, সের জন্য হচ্ছে আমরা ইনহিবিটর ইউজ করি। এখন যে টাইপের ইনহিবিটর গুলো ইউজ করি সেটা বেসিক্যালি হচ্ছে অ্যাবজর্পশন ইনহিবিটর। এটা যেটা করে, মেটাল সারফেসের উপর গিয়ে হচ্ছে আমরা যেটা বলেছি যে প্যাসিভেটর গুলো ফিল্ম ফর্মেশন করে, সেটাও হচ্ছে মেটাল উপর অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়ে ফিল্ম ফর্মেশন করে। এই ফিল্ম ফর্মেশন করে যে হচ্ছে অ্যাসিডের যে প্রপার্টি, কোরোসিভ প্রপার্টি গুলো আছে, সেগুলো হচ্ছে ও একটু কমায় নিয়ে আসে, যাতে করে হচ্ছে আমার শুধু রাস্ট যেগুলো আছে মেটাল সারফেস উপর রাস্টিং গুলা, সেগুলো আমরা ক্লিন করতে পারি, রাস্ট ক্লিনিং হিসেবে ইউজ করতে পারি। অ্যাসিড গুলো ওইগুলোকে ডিজলভ করে নিয়ে চলে যায়। Fe2O3 থাকতে পারে, দেন হচ্ছে FeO থাকতে পারে, এরকম গুলো রাস্টে যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো রিমুভ করে আর কি। তো পিকলিং এর মেন কাজ হচ্ছে ব্ল্যাক মিল স্কেল গুলো রিমুভ করা, হট পিকলিং রোল স্টিলের জন্য। এবং ইনহিবিটর যেটা করে সেটা হচ্ছে মেটালকে এক্সট্রা প্রোটেকশন দেয়। যেমন হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে হিট এক্সচেঞ্জারের পাইপলাইন গুলা ক্লিনিং করতে হয়, তো প্রচুর পরিমাণ স্কেল ফর্মেশন হতে পারে, যে হিট এক্সচেঞ্জার আমরা বলি স্কেল ফর্মেশন। তো স্কেল ফর্মেশন রিমুভ করার জন্য হচ্ছে অ্যাসিড ক্লিনিং করা হয়, বয়লার টিউব গুলার জন্য অ্যাসিড ক্লিনিং করা হয়। সেটার জন্য সাথে অবশ্যই ইনহিবিটর দিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে বয়লারের পাইপ হচ্ছে কোরোশনের কারণে হচ্ছে আরো ছিদ্র হয়ে যাচ্ছে, সেগুলো হতে দেওয়া যাবে না। সো এক্সাম্পল যেটা, এই পিকলিং ইনহিবিটর যেটা, সেটা হচ্ছে অর্গানিক ইনহিবিটর টাইপ। এতক্ষণ যে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে মেটাল না, ওই অক্সিডাইজিং ইনহিবিটর দেখেছিলাম। আমরা ইনহিবিটর যখন ক্লাসিফিকেশন দেখেছিলাম সেটা হচ্ছে বললাম, এটা পিকলিং ইনহিবিটর হচ্ছে অর্গানিক আর কি। তো অর্গানিকের মধ্যে এটার নাম যেমন আছে, এই যে এক্সাম্পলে দেওয়া আছে, এই একটু মনে রাখতে হবে এক্সাম্পল গুলো, অনেক সময় পরীক্ষায় আসে যে ক্লাসিফাই দ্য পিকলিং ইনহিবিটর এন্ড গিভ দ্য টু নেমস অফ দ্য ইনহিবিটর। তখন কিন্তু হচ্ছে এদের নামগুলো জানতে চায়, এবং হচ্ছে ইউ শুড প্রোভাইড দ্য নেমস অফ দিস পিকলিং ইনহিবিটরস। সো এখানে একটা আছে হেক্সামিথাইল টেট্রামিন। সো অ্যামিন গুলা হচ্ছে নর্মালি ইনহিবিটর হিসেবে কাজ করতে পারে। সো আমরা হচ্ছে ওগুলা হচ্ছে ইউজ করি। তো এখানে দেওয়া আছে ওই একটা নাম আছে 0.1% কনসেন্ট্রেশন, আমরা দেখেছিলাম হচ্ছে ইনহিবিটর খুবই অল্প পরিমাণে ইউজ করি, এখানে সেটাই দেওয়া আছে, খুব অল্প পরিমাণে ইউজ করছি। হেক্সামিথিলিন টেট্রামিন 10%, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ইউজ করি 70 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম আমরা ওটা রেজ করতে পারবো। সো হচ্ছে হট পিকলিং অ্যাসিড কনসেন্ট্রেশন আর কি। তো অ্যাসিড কনসেন্ট্রেশন 10% HCl, আর হচ্ছে টেম্পারেচার হচ্ছে 70 ডিগ্রি, এটা হচ্ছে হট পিকলিং এর জন্য, মেটাল সারফেস ক্লিনিং এর জন্য। আর সেখানে ইনহিবিটর হচ্ছে 0.1% হেক্সামিথিলিন টেট্রামিন। তারপর হচ্ছে 0.1 থেকে 0.01 থেকে 1% থাইও ইউরিয়া আছে একটা, অথবা অথবা প্যারা থাইও ইউরিয়া যেটা, সেটা আমরা ইউজ করতে পারি সালফিউরিক অ্যাসিড, 5% সালফিউরিক অ্যাসিড সলিউশন, আমরা সেটা ইউজ করতে পারি, ম্যাক্সিমাম টেম্পারেচার 70। নর্মালি হট পিকলিং 70 ডিগ্রি সেন্টিগ্রেডই করা হয়। এটা HCl দিয়ে করা যেতে পারে অথবা সালফিউরিক অ্যাসিড দিয়ে করা যেতে পারে। যদি HCl দিয়ে করি আমরা টেম্পারেচার মানে হচ্ছে কনসেন্ট্রেশন 10% নিতে হবে।
আর সালফিউরিক অ্যাসিড করলে 5% দিন নিতে হবে। আর অবশ্যই যে সালফিউরিক অ্যাসিড ইউজ করলে থাইউরিয়া ইনহিবিটর, আর সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করলে হেক্সামিথিলিন টেট্রামিন ইউজ করতে হবে। এখন পিকলিং ইনহিবিটর কিভাবে কাজ করে সেটা হচ্ছে ডিপোলারাইজার হিসেবে কাজ করে। ডিপোলারাইজার মানে আগে পোলারাইজেশন হচ্ছিল সেটাকে হচ্ছে পোলারাইজার আরো বাড়ায় দেয়, মানে হচ্ছে কারেন্ট ডেনসিটি হচ্ছে আপনার ওখানে পোলারাইজেশন বাড়ায় দিচ্ছে। তো ইনিশিয়ালি যদি আমরা চিন্তা করি, ইনিশিয়ালি হচ্ছে ওখানে যে লোকালাইজ সেল, সাপোজ লাইক দিস ইজ আওয়ার কোরোশন সেল, this is our phi C and phi S. So actually the corrosion actually happening with this current density, so that our Imax. So this was actually can happen without inhibitor in the acid solution. আমরা যদি হচ্ছে if we incorporate the acid solution in the metal, then this is the actual cell that can produce the corrosion current, and this is the phi corrosion. So this line is the phi corrosion and this line is the I corrosion. So এই অবস্থা অনুসারে সে হচ্ছে corrosion দিতে থাকবে যদি হচ্ছে আমরা ইনহিবিটর অ্যাড না করতাম অ্যাসিড পিকলিং এর সময়। এখন ইনহিবিটর যেটা করে সেটা হচ্ছে এটা কি করবে আমরা বলেছি সেটা হচ্ছে আপনার পোলারাইজার, depolarizer হিসেবে কাজ করবে, মানে হচ্ছে it will increase the polarization both of the cathodic part and anodic part. So our polarization curve will shift কোন দিকে শিফট করবে, in which direction? Someone please respond, otherwise it's difficult to স্যার লেফট শিফট করবে। লেফট শিফট করবে, তাই না? সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে ইনহিবিশন বেড়ে যায়, যেটা করবে এটা হচ্ছে ইনহিবিশন বলতেছে যে যদি বেড়ে যায়, ওই পোলারাইজেশন বেড়ে যায়, কার্ভগুলো আরো স্ট্রিপার হবে, স্ট্রিপার হয়ে লেফটে শিফট করবে। তো হচ্ছে এখানে আমরা দেখতেছি হচ্ছে আই কারেন্ট হচ্ছে অনেক কমে গেছে, সেটা হচ্ছে কোরোশন কারেন্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি কমে গেল। আর যেটা হচ্ছে আই কোরোশন হতো আই ম্যাক্স পরিমাণ যদি ইনহিবিটর ইউজ না করতাম, এখন হচ্ছে সেটা কমে আসছে। সো এইভাবেই হচ্ছে ইনহিবিটর নর্মালি কাজ করে থাকে। মানে হচ্ছে এই যে কি ইনহিবিটর বললাম, পিকলিং ইনহিবিটর, অ্যাসিডের মধ্যে যদি ইনহিবিটর ইউজ করি তাহলে কিরকম হবে, আর যদি ইউজ না করি তাহলে কিরকম হবে। তো এটা যদি আসে এটা লিখতে পারবেন না ফিগার সহ? জি স্যার। হুম। এখন ইনহিবিটর নর্মালি ইউজ করা হয়, আমরা যদি পয়েন্ট গুলো দেখি, সেভিং দ্য অ্যাসিড, অ্যাসিড কনসেন্ট্রেট, আমরা হচ্ছে আগে ইনহিবিটর ইউজ না করলে দেখা যেত খুব র্যাপিডলি অ্যাসিড ইউজ করতে হতো, বারবার ওয়াশিং করে, খুব বেশি রেসিডেন্স টাইম দেওয়া যেত না যাতে করে হচ্ছে মিল স্কেল গুলো রিমুভ করে। দ্যাটস ওয়াই উই নিড টু ইউজ এ হায়ার অ্যামাউন্ট অফ অ্যাসিড। সো দিস ইজ বেসিক্যালি সেভিং আওয়ার অ্যাসিড কন্টেন্ট ইউজিং ফর দ্য পিকলিং। সো এটা করবে সেভিং অফ দ্য স্টিল, এটা অবশ্যই বুঝতেছি আমরা হচ্ছে আদারওয়াইজ হচ্ছে পড়ুশন হতো, পড়ুশন হয়ে এখানে হচ্ছে স্টিলটা সেভ করতে পারবো। লাস্টে যেটা সেটা হচ্ছে রিডাকশন অফ দা, দেখ আমার নামে দুইটা ঢুকে আছে, আমার নামে দুইটা ঢুকছি, আমি দুইটা ডিভাইস দিয়ে করছি। the third one is the reduction of the acid formed by hydrogen abylation. So, oh, so sorry, acid fumes. So reduction of the acid fumes formed by the hydrogen abylation. So inhibitor ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাবিলেশনটা হবে না, এবং হাইড্রোজেন অ্যাবিলেশন যদি বুদবুদ আকারে ওখানে না হয়, ওখানে হচ্ছে ফিউম ফর্মেশন হবে না। সো অ্যাসিড এভাবে হচ্ছে সেভ করা যায় আর কি। সো এই কারণে এই তিনটা হচ্ছে দ্য রিজনস আমরা হচ্ছে পিকলিং ইনহিবিটর ইউজ করে থাকি আর কি। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? বুঝেছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে। একজনই বারবার হচ্ছে আনসার দেন, বাকিরা হচ্ছে কি জয়েন করে কোনো কথা বলেন না, নাকি কি আল্লাহ হচ্ছে না। আচ্ছা অ্যাটলিস্ট হচ্ছে রেসপন্স করেন, হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বোঝার ট্রাই করেন, পরে তো ভিডিও দেখে নিবেন, স্বাভাবিক কথা। স্যার আদারওয়াইজ ফিগারটা একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে। হুম। আর একটু বুঝাইলে ভালো হতো ফিগার। কোনটা? কোনটা? আচ্ছা ফিগার পার্টটা, ওকে। ফিগার পার্টে আমি হচ্ছে এটা আবার ইয়ে করি। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনহিবিটর, যদি হচ্ছে অ্যাসিড পিকলিং ইউজ করতেছি, মনে করেন একটা স্টিল আছে, আমার স্টিলকে হচ্ছে আমরা ক্লিনিং এর জন্য, এই যে রাস্ট ক্লিনিং এর জন্য, যে আমরা পেইন্টের আগে হচ্ছে আমরা উপরে সারফেস সারফেস ক্লিনিং করেছিলাম, সেখানে রাস্ট অথবা মিল স্কেল বলি, তাই না? ওই স্কেল গুলা বা বয়লারের মধ্যে হচ্ছে হিট এক্সচেঞ্জারের অথবা বয়লারের যে টিউব গুলা থাকে প্রতিদিন ইউজ করার কারণে সেখানে হচ্ছে স্কেল ফর্মেশন হয়, আমরা এগুলো জানি। তো এগুলো ক্লিনিং এর জন্য যেটা ইউজ করি আমরা হচ্ছে অ্যাসিড পিকলিং ইউজ করি, অ্যাসিড ইউজ করি বেসিক্যালি, অ্যাসিড ওয়াশ আর কি, এটাকে পিকলিং বলি। তো হচ্ছে এটা হতে পারে H2SO4 হতে পারে অথবা হচ্ছে HCl হতে পারে।
তো নর্মালি এগুলো হচ্ছে হাইলি কোরোসিভ, আপনারা জানেন মেটালের পাশে যখন আসে তখন কোরোশন করতে থাকে। তো এখানে এই গ্রাফের মাধ্যমে বোঝানো হচ্ছে, গ্রাফ তো আর না, সেটা হচ্ছে আমার পোলারাইজেশন কার্ভ দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। সেটা হচ্ছে যদি শুধুমাত্র অ্যাসিড থাকতো তাহলে মেটালটার মধ্যে যে কোরোশন সেলটা হতো সেটা কিভাবে হতো, this will follow this line, right? This is our polarization curve phi c. This is the cathodic part, and this will be the anodic part phi a. So this is the anodic polarization curve. So the point these two curve intersect gives us the phi corrosion and the I corrosion. So this is the potential and the I corrosion at which the corrosion will occur. So this point is actually denoting that. So এইভাবে হচ্ছে এখানে corrosion হতো যদি হচ্ছে if we don't use inhibitor. But what happens if we use the inhibitor with our acid solution? This is actually acts as a depolarizer. Depolarizer means it is increasing the polarization. So the polarization curve will be more steeper, right? Depolarization means the curve will be more steeper. Will be steeper. So steeper হলে যেটা হবে কার্ভ গুলো হচ্ছে শিফট করবে, যেহেতু পোলারাইজেশন বেড়ে যাচ্ছে, পোলারাইজেশন বেড়ে গেলে কার্ভ গুলো এরকম শিফট করবে। সো অ্যানোডিক কার্ভটা হচ্ছে শিফট করলে এই পাশে, সরি ক্যাথোডিক পার্টটা শিফট করলে এই পাশে, অ্যানোডিক কার্ভটা শিফট করলো এই পাশে। তো হচ্ছে আবারও যে পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে আমার এখন অ্যাক্টিভ যে আই কোরোশন সেটা। সো দিস ইজ আই কোরোশন এন্ড দিস দ্য ফাই কোরোশন, নিউ ফাই কোরোশন। সো আগে থেকে আমরা দেখছিলাম যদি হচ্ছে ইনহিবিটর ইউজ না করতাম এই কারেন্টে, এই যে আই ম্যাক্স, এই কারেন্টে হচ্ছে আমার কোরোশন হতো। সো দিস উইল অ্যাকচুয়ালি অকার দ্য হায়ার কোরোশন রেট, রাইট? সো কারেন্ট ইজ হায়ার, our corrosion will be the higher. So with the using of inhibitors, the corrosion curve is shifting to the left side. So this is actually giving out lesser current. So I corrosion, actually I corrosion with inhibitor actually lesser than I max, right? So our corrosion is actually lower. সো হচ্ছে আমরা যদি পিকলিং ইনহিবিটর গুলো ইউজ করি, আমার যে হচ্ছে যদি অ্যাসিড ওয়াশ করতাম যেরকম কোরোশন হতে পারতো ওইটা থেকে আরো কমে আসবে ইনহিবিটর গুলো ইউজ করার কারণে। এখন বুঝতে পারছি? জি স্যার। ওকে, জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। ওকে, এইটাই হচ্ছে ইনহিবিটরের কথাবার্তা গেল। এরপর আমরা যেটা যাচ্ছি স্ল্যাশিং কম্পাউন্ড। স্ল্যাশিং কম্পাউন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আসলে বেসিক্যালি এটা ওয়েক্সেস, মানে ওয়েল গ্রিজ এন্ড ওয়েক্সেস কন্টেইনিং স্মল অ্যামাউন্ট অফ অর্গানিক অ্যাবজর্পশন ইনহিবিটর। এটা বেসিক্যালি যখন শিপিং গুলা হয়, আমরা মনে করেন হচ্ছে বাইরের ইন্ডাস্ট্রি থেকে একটা হচ্ছে ইকুইপমেন্ট নিয়ে আসবো আমাদের ইন্ডাস্ট্রিতে, তো ওইটা তো হচ্ছে ওইখান থেকে যেটা করবে ইয়ার্ড গুলা থেকে শিপে যাবে, তাই না? শিপে প্যাকেজিং করে তারপর হচ্ছে ইট উইল পাস টু আওয়ার কান্ট্রি। সো ডক ইয়ার্ডে থাকবে, ডক ইয়ার্ড থেকে তারপর হচ্ছে আমাদের ইয়েতে নিয়ে আসতে হবে, কি বলে হচ্ছে আমাদের ওই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতে হবে। সো দিস ইজ এ লং প্রসেস। সো মিন হোয়াইল যেটা হয় অ্যাটমসফেরিক কোরোশন হয়, তাই না? ওইখানে হচ্ছে এয়ারের কারণে বা ময়েশ্চারের কারণে বা সল্টের কারণে, যেহেতু সি দিয়ে আসবে, সাগর দিয়ে আসবে, ওখানে সল্ট কনসেন্ট্রেশন থাকে, হচ্ছে আমরা সল্ট পার্টিকেল থাকে আমাদের হচ্ছে এয়ারের মধ্যে। সো দ্যাট ক্যান অ্যাকচুয়ালি corrode our material or precious equipment. So we don't want that thing to happen actually. সো যেটা করি সেটা হচ্ছে আমরা যখন প্যাকেজিংটা করবো ইকুইপমেন্ট গুলা, যে যখন হচ্ছে জাহাজে তুলবে তখন হচ্ছে ওই ইকুইপমেন্টের চারপাশে একটা লেয়ার দেওয়া হয়। এটা হচ্ছে কাইন্ড অফ আমরা শরীরে যেরকম তেল দেই, সো হচ্ছে ইকুইপমেন্টের চারপাশে হচ্ছে এরকম তেল দেওয়া হয়। সো ওইটা হচ্ছে ওয়েল গ্রিজ এন্ড ওয়েক্সেস। সো বেসিক্যালি দিস আর দ্য পেট্রোলিয়াম ওয়েক্সেস, রাইট? পেট্রোলিয়াম ওয়েলস। সো এটা দেওয়া হয় সাথে, এটা একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, দিস আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ ব্যারিয়ার টু দ্য এয়ার or moisture content or salt concentration, whatever you want to say about it. সো ওইখানে একটু অন্য জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে অর্গানিক অ্যাবজর্পশন ইনহিবিটর। এইগুলা হচ্ছে সেই কাজটাই করে, একটু আগে যে কাজটা দেখে আসছি সেটা হচ্ছে উপরে হচ্ছে অ্যাবজর্ব হয় এবং হচ্ছে লোকালাইজ সেল ফরমেশন করে, যদিও কোনো কোরোশন হতে চায় সেটা হচ্ছে মিনিমাইজ করে নিয়ে আসে। সো এগুলো যেটা করে যে স্টিল সারফেস গুলো প্রোটেক্ট করে, বাট শর্ট পিরিয়ড অফ টাইম, যেহেতু ওয়েল এন্ড ওয়েক্সেস এগুলো হচ্ছে আপনার কি হতে পারে, ইয়ে হয়ে যাবে তো, ইয়ে হয়ে যাবে না, ভোলাটাইল, এগুলো হচ্ছে চলে যাবে না এয়ারের সাথে। খুব বেশি দিন কি রাখা যাবে? বছরের পর বছর রাখা যাবে? না স্যার। রাখা যাবে না। তো এটাই হচ্ছে মেইন, এটা শর্ট পিরিয়ড টাইমের জন্য আমরা হচ্ছে ওয়েল গ্রিজ এন্ড ওয়েক্সেস সাথে অর্গানিক অ্যাবজর্পশন ইনহিবিটর গুলো ইউজ করি শিপমেন্টের জন্য অথবা স্টোরেজের জন্য। মনে করেন যে ডক ইয়ার্ডে হচ্ছে আমরা মাসখানেক স্টোর করবো এর জন্য, বা খুব বেশি দিন হচ্ছে রাখা যাবে না, তখন দেখা যাবে ওয়েল গুলো হচ্ছে চলে গেছে, তো হচ্ছে আপনার এখানে কোরোশন হতে থাকবে, তখন আরো সিভিয়ার কোরোশন হতে পারে। সো বেসিক্যালি এক্সাম্পল যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে, এগুলো অর্গানিক। সো অর্গানিক অ্যামিনস গুলা যেমন জিঙ্ক ন্যাফথালেট,
হতে পারে ন্যাপথালিনের সাথে একটা ডেরিভেটিভ জিঙ্ক ন্যাপথালেট। অ্যানাদার হচ্ছে অক্সিডেশন প্রোডাক্ট হতে পারে পেট্রোলিয়াম অ্যালকালি, অ্যালকালি আর্থ মেটাল সল্ট, সালফোনিক অয়েল। এই সালফোনিক অয়েল গুলা হচ্ছে যে ডিটারজেন্ট, ডিটারজেন্ট আমরা কি বলি সোডিয়াম লরাইড সালফেট। সো দেয়ার দ্য সালফোনিক সল্ট, মানে লরাইলের যে চেইনটা অর্গানিক চেইন সেখানে হচ্ছে সোডিয়ামের সল্ট হিসেবে থাকে। সো অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো অ্যালকালাইন আর্থ মেটাল না? অথবা সোডিয়াম থাকতে পারে, পটাশিয়াম, এদের সল্ট। এদের সাথে হচ্ছে সালফোনেট অয়েলের যে হচ্ছে সল্ট থাকে সালফোনিক সল্ট অয়েল গুলা, ওদের সল্ট গুলা হচ্ছে আমরা ইউজ করতে পারবো স্লাশিং কম্পাউন্ড হিসেবে। কমন যেটা নাম সেটা হচ্ছে স্লাশিং কম্পাউন্ড। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে কখন জি পিকলিং স্যার, ইনহিবিটর বুঝতে ইউজ পারছি। করব, কখন পিকলিং ইনহিবিটর ইউজ করব আর কখন স্ল্যাশিং কম্পাউন্ড ইউজ করব, আই থিংক you can distinguish between two of those. One is for the acid washing to remove the black meal scale or the rusting compound, and another one will for the storage, right? So short period of storage or হচ্ছে shipment period. So slashing period is for that. The slashing compound is for that. So I guess you should memorize these names of this organic amines or slashing compound, because হচ্ছে প্রশ্ন তো অনেক সময় আসতে পারে। সো হচ্ছে জিঙ্ক নেপথালাইন অথবা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল বা পেট্রোলিয়ামের সালফোনেট অয়েল গুলা স্ল্যাশিং কম্পাউন্ড হিসেবে কাজ করতে পারে। ইউ শুড মেমোরাইজ দোজ। The last thing is that our vapor phase inhibitor. So this is the vapor phase inhibitors, or in short we say it's VPI. সো ভিপিআই যেটা সেটা হচ্ছে সব সময় আমরা মানে স্টোরেজে আমরা বললাম শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য আমরা। আচ্ছা আজানটা একটু শেষ হোক, আমরা হচ্ছে 2 মিনিট একটু ওয়েট করি। ঠিক আছে স্যার। আচ্ছা যা বলছিলাম, ওই স্ল্যাশিং কম্পাউন্ডের একটা ডিফিকাল্টি হচ্ছে যেহেতু আমরা বয়েল গ্রিজ ইউজ করি, আমরা হচ্ছে অনেকগুলা সফিস্টিকেটেড ইকুইপমেন্ট যেমন থাকে, অনেক স্মল স্কেল ইকুইপমেন্ট থাকতে পারে, বা হচ্ছে দেখা যাবে প্রিসিশন ইলেকট্রনিক কম্পাউন্ড থাকতে পারে, সেগুলোর জন্য কিন্তু ওয়েল দিয়ে হচ্ছে আমরা চারদিকে ওয়েক্সিং করে দেবো, হচ্ছে দিস ইজ নট পসিবল। সো বা অনেক বড় ইকুইপমেন্ট থাকলে সেটার জন্য পসিবল না। আবার হচ্ছে লং পিরিয়ডের জন্য স্ল্যাশিং কম্পাউন্ড গুলো নট ইউজফুল আর কি। তো তখন আমরা যেটা করি স্টোরেজের জন্য, লং টার্ম স্টোরেজের জন্য আমরা হচ্ছে ভ্যাপর ফেজ ইনহিবিটর গুলো ইউজ করি। সো এগুলা খুবই অল্প পরিমাণে দিলেই দেখা যায় হচ্ছে সম্পূর্ণ যে রুম ওইটা হচ্ছে ভ্যাপর ফেজ, ভ্যাপরটাকে মানে এয়ারটাকে হচ্ছে আপনার কি করে ফেলে, স্যাচুরেট করে ফেলে। স্যাচুরেট করে ফেলে সেটা হচ্ছে এয়ারের যে হচ্ছে আপনার ইয়ে থাকবে, কোরোশন প্রপার্টিটা থাকবে, সেটা হচ্ছে ও মিনিমাইজ করে নিয়ে আসে। সো এইভাবে ভিপিআইটা কাজ করে। তো এখানে দিছে atmospheric corrosion of the metallic material in the storage rooms or container during the storage or shipment can be prevented by the use of the some substances of the low but significant vapor pressure. So what it actually does, মনে করেন this is our storage room। স্টোরেজ রুমে আপনি যদি অল্প পরিমাণ হচ্ছে দেখা যায় ভিপিআই ইউজ করলেন, দেখা যায় এটা হচ্ছে তাড়াতাড়ি ডিফিউসিভ হয়ে গিয়ে পুরো রুমটা হচ্ছে দখল করে ফেলে। সো এখানে যদি আপনার কোনো ইকুইপমেন্ট থাকে সেটা হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক কোরোশন তা হচ্ছে একটা পসিবিলিটি থাকে, দিস গ্যাস অ্যাকচুয়ালি মিনিমাইজড। সো এইভাবে হচ্ছে বিপিআই গুলা কাজ করে থাকে আর কি। বাট হচ্ছে এটা মোর মানে কি হচ্ছে প্রিসিশন ইকুইপমেন্টের জন্য বা হচ্ছে অনেক সফিস্টিকেটেড ইকুইপমেন্টের জন্য যেখানে হচ্ছে স্ল্যাশিং কম্পাউন্ড গুলো ইউজ করা যাবে না বা স্টোরেজের জন্য, সেখানের জন্য ভিপিআই হচ্ছে ওয়ার্ক এক্সেলেন্টলি। সো আমরা হচ্ছে এর জন্য ভিপিআই গুলা ইউজ করে থাকি আর কি। তো যদি আমরা অ্যাডভান্টেজ গুলো দেখি, ইজি অ্যাপ্লিকেশন, যেহেতু এটা হচ্ছে কোনো অ্যাপ্লাই করতে হবে না বা কোনো ওয়েক্সিং করতে হবে, এটা শুধু হচ্ছে স্টোরেজ রুমে রেখে দিলেই হচ্ছে নিজে নিজে অটোমেটিক্যালি ভ্যাপরে চলে যায়। ইজি অ্যাপ্লিকেশন বলতেছি। As a protected item may be used without removing the oil or the grease. আমরা স্ল্যাশিং কম্পাউন্ড ইউজ করলে যেটা হতো, আমরা যখন এটাকে ইউজ করব বা ইনস্টল করব, we need to remove the surface waxing or oils from the surface of the equipment. So this is actually adds the extra hassle to our system. So হচ্ছে আমরা যদি ভিপিআই কে ইউজ করি সেখানে হচ্ছে আমার এই জিনিসটা দরকার হয় না, মেটাল সারফেস ক্লিনিং এর দরকার হয় না ইউজ করেও। তারপর হচ্ছে যেটার কথা একটু আগে বললাম যে ইলেকট্রনিক বা প্রিসিসিং ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্টের জন্য ভিপিআই হচ্ছে একমাত্র চয়েস, সেখানে স্ল্যাশিং কম্পাউন্ড কোনোভাবে ইউজ করা যাবে না, শুধুমাত্র ভিপিআই ইউজ করতে হবে। ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, এটা হাইলি স্পেসিফিক, আমরা আগেও বলছি ইনহিবিটর গুলা হাইলি স্পেসিফিক হয়।
এক এক মেটালের জন্য এক এক ধরনের ইনহিবিটর গুলো ইউজ করতে হয়। সো এখানে ভিপিআই গুলো সেম, সেটা হচ্ছে আমার কথা হাইলি স্পেসিফিক হয়। জিঙ্কের জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে ফেরামের জন্য কাজ করবে না, এভাবে আর কি। আর অবশ্যই এগুলো হচ্ছে কিছু কম্পাউন্ড হচ্ছে টক্সিক হয়, আপনার স্কিন প্রবলেম হতে পারে, অথবা প্রলং কন্টাক্টের কারণে হচ্ছে স্কিন কন্টাক্ট মানে স্কিন টক্সিসিটির কারণে হচ্ছে স্কিন ক্যান্সারও হতে পারে। সো এক্সাম্পল যদি আমরা যাই, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ডাইসাইক্লো হেক্সাইল অ্যামোনিয়াম নাইট্রেট। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভিপিআই, যেটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ ভ্যাপর ফেজ ইনহিবিটর। দ্য সাবস্টেন্স ইজ হোয়াইট ক্রিস্টালাইন and অলমোস্ট odorless in the নন টক্সিক। 21 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা হচ্ছে আমার ভ্যাপর প্রেশার দেখে যে আমরা খুবই কম, 0.0001 মিলিমিটার অফ যে একদমই কম। বাট 1 গ্রাম অফ দি সাবস্টেন্সেস, এই যে যেটার কথা বললাম, পুরো রুমকে স্যাচুরেট করে ফেলতে পারে। মাত্র 1 গ্রাম যদি আপনি হচ্ছে এই যে ডাইসাইক্লোহেক্সামিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট রেখে দেন, সেটা হচ্ছে 550 মিটার কিউব অফ এয়ারকে স্যাচুরেট করতে পারে। সো লার্জ রুমের জন্য মাত্র হচ্ছে 1 গ্রাম দিয়েই হচ্ছে যথেষ্ট। সো দিস ইজ মোর অ্যাডভান্টেজিয়াস। সো এইটা ইউজ করলে যেটা হয়, এয়ার বিকাম কম্পারেটিভলি রিলেটিভলি নন করোসিভ টু দ্য স্টিল। বাট ঝামেলা হচ্ছে এইটা, এই যদি হচ্ছে ভিপিআইটা আমরা বললাম যে হাইলি স্পেসিফিক হয়, সো দিস ইজ অ্যাকচুয়ালি ফর স্টিল কম্পাউন্ড, সো ফেরাম ফেরাম কম্পাউন্ডের জন্য। কিন্তু এটাই যদি হচ্ছে আপনি জিঙ্ক বা ম্যাগনেসিয়াম বা ক্যাডমিয়ামের জন্য ইউজ করে দেন, তাহলে দেখা যাবে আরো বেশি পরিমাণ কোরোশন হচ্ছে। সো ওদের জন্য হচ্ছে এগুলো নন ফেরাস মেটালের জন্য এগুলো হচ্ছে কোরোশন আরো অ্যাক্সেলারেটেড করে দেয়, এই যে ডাইসাইক্লোমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট। সো আমরা হচ্ছে ও নন মেটাল নন ফেরাসের জন্য নর্মালি এই পিপিআই ইউজ করবো না। সো এটাই মানে পিপিআই হচ্ছে এক একটার জন্য এক এক রকম কম্পাউন্ডের জন্য এক এক রকম ভাবে ইউজ করা হবে। সো পিপিআই হচ্ছে একটু হচ্ছে যেহেতু কেমিক্যাল থাকে, মানে হচ্ছে আপনার অর্গানিক কেমিক্যাল, যেটা টক্সিক হতে পারে, সো উই নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আর এখন এটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট ছিল আর কি, মানে হচ্ছে স্ল্যাশিং কম্পাউন্ড, দেন হচ্ছে আমরা কত পিকলিং ইনহিবিটর, স্ল্যাশিং কম্পাউন্ড এন্ড পিপিআই। সো এই চ্যাপ্টার রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে যা যা পড়িয়েছি 2 দিনে? না না স্যার। স্যার, প্রশ্ন নাই স্যার, এমনিতেই একটু ভালো করে পড়লে ভালো কিছু করা হুম সম্ভব স্যার। হুম ওকে। আমরা হচ্ছে কোরশনে হচ্ছে অনেক দূর আগে গেলাম। আমি হচ্ছে আর 2টা চ্যাপ্টার পড়াবো, চ্যাপ্টার 17 এন্ড চ্যাপ্টার হচ্ছে একটা, আপনাদের তো স্ট্রেট কারেন্ট কোরশন পড়ানো হয় না তাই না ওই পার্টে? স্ট্রেট কারেন্ট না কোরশন এটা স্যার, কি না না পড়ানো না হয় না? না স্যার। ওকে, এটা আমি পড়াবো। এটা খুবই ছোট চ্যাপ্টার, আমাদের 10-15 মিনিটে শেষ হয়ে যাবে। সো স্ট্রেট কারেন্ট কোরশন একটা চ্যাপ্টার আছে, আর চ্যাপ্টার 17 যেটা, সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, একটু মোটা বড় সড়ো আছে, বড় সড়ো না মানে একটা ক্লাসে শেষ হয়ে যাবে। যে হচ্ছে কুলিং ওয়াটার এন্ড দ্য বয়লার ওয়াটার, যেটা আমরা কথা বলছিলাম, বয়লার ওয়াটার ক্লিনিং। আমরা এই 2টা চ্যাপ্টার পড়বো, পরে যদি সময় পাই আরেকটা চ্যাপ্টার পড়বো, কিন্তু বেসিক্যালি আমরা হচ্ছে এই 2 চ্যাপ্টার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো হচ্ছে এই 2 চ্যাপ্টার বেসিক্যালি আমার যেটা লাগবে 3 থেকে 4 ক্লাসে হচ্ছে শেষ হয়ে যাবে। সো পোরশন হচ্ছে আমার মোটামুটি সিলেবাস হচ্ছে কভার হয়ে যাচ্ছে আর কি। তো চ্যাপ্টার এরপর 17 আর 18। চ্যাপ্টার, আমার বইয়ে চ্যাপ্টার 17, আপনাদের বইয়ে মনে হয় চ্যাপ্টার 16 হবে মেবি। 16 আর 10। হুম, এটা হচ্ছে আপনাদের বইয়ে মনে পড়েছে কুলিং ওয়াটার এন্ড বয়লার ওয়াটার আর কি, সেটা হচ্ছে চ্যাপ্টার 16 হবে আপনাদের। আর স্ট্রেক অ্যান্ড কোরোশন প্রথম দিকের একটা চ্যাপ্টার, লেট মি সি, আমার বইয়ে সেটা হচ্ছে চ্যাপ্টার 11। সো আপনাদের হচ্ছে চ্যাপ্টার 10 আমাদের হবে। 10 স্যার। এই 2টা চ্যাপ্টার পড়বো আমরা। আর আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়েছি চ্যাপ্টার হচ্ছে কত থেকে, আপনাদের চ্যাপ্টার 11 থেকে তাই না? চ্যাপ্টার 11 থেকে হচ্ছে অ্যাসাইনমেন্ট, ওইটা চ্যাপ্টার থেকে না, মানে হচ্ছে চ্যাপ্টারটা পড়তে হবে সেটার কথা বললাম আর কি। মেকানিক্যাল ফ্যাক্টরস ইন দ্য স্ট্রেস কোরোশন, সো ওখানে যে হচ্ছে স্ট্রেস কোরোশন ক্র্যাকিং আছে, তারপর হচ্ছে আর কি আছে সেটা বললাম আমরা, হচ্ছে ফ্যাটিক কোরোশন আছে, প্লাস হচ্ছে আপনার আরেকটা আছে হাইড্রোজেন কোরোশন আছে তাই না, যেটা হাইড্রোজেন এনব্রিটলমেন্ট। ওই 3টা পার্ট আছে, 3টা পার্ট হচ্ছে অনেক কোরোশন যে মানে এইগুলো ইনসিডেন্ট গুলো হয় 3টা পার্ট থেকে হয় আর কি, এর জন্য ওই চ্যাপ্টারটা পড়তে বলেছি। তো আমরা যেটা হবে আমাদের ফুল কোরোশনের সিলেবাস, সেটা হচ্ছে আমরা কত চ্যাপ্টার 10 থেকে, আপনাদের বইয়ের থেকে চ্যাপ্টার 10 থেকে আমরা কত পর্যন্ত ধরবো, চ্যাপ্টার 16 পর্যন্ত। সো কয়টা চ্যাপ্টার এখানে টোটালি? ওইটা স্যার। 7টা চ্যাপ্টার তাই না, 7টা সাতটা চ্যাপ্টার সাতটা থাকবে, হবে। 7 চ্যাপ্টার্স। সো এই 7টা চ্যাপ্টারই হচ্ছে আমাদের পার্টের পড়াশোনা ছিল। যেহেতু এখন একদমই টাইম কম, আমি যদি প্রথম দিকে রিক্রুটমেন্ট হতো আপনাদের সেমিস্টার প্রথম থেকে, তাহলে হয়তো আরো অনেকগুলো চ্যাপ্টার পড়াতাম, মানে হচ্ছে 10টা চ্যাপ্টারের মতো পড়াতাম আর কি। তো যেহেতু আমার হচ্ছে এত ইয়ে হয় নাই, মানে হচ্ছে আমাদের একদম আপনাদের মিডের পরে হচ্ছে রিক্রুটমেন্ট হয়েছে, মিডের পরেও আর কি আরো পরের সপ্তাহে। সো এর জন্যই হয়েছে, তাও ভালো, পড়াশোনা অলমোস্ট আমাদের প্রায় শেষ আর কি। এখন লেটস গেট ব্যাক টু দ্য অ্যাসাইনমেন্ট। সো সাম পিপল হ্যাভ অলরেডি কমপ্লেইন হচ্ছে আপনারা হচ্ছে ঠিকমতো কোঅপারেট করেন না।
তো অ্যাসাইনমেন্টের একটা পার্ট থাকে হচ্ছে যে অ্যাকচুয়ালি টিম ওয়ার্ক। সো হচ্ছে আপনি কমিউনিকেশন ঠিক মতো করছেন কিনা, বা হচ্ছে আপনাদের টিমমেটদের সাথে হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ টিমমেটস, ইউ উইল হ্যাভ সাম অফ দ্য পিপল হু উইল নট অ্যাটেন্ড এট এনি মিটিং। সো এরকমও থাকতে পারে, which I have faced during my undergrad. So there are some people in my group who didn't do any type of work, but they took all the contribution from us. So there are some people who will always there. বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন ঠিক মতো করেছেন কিনা, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো ইউ উইল আলটিমেটলি গো টু দ্য জব রাইট, জব করতে যাবেন, সেখানে হচ্ছে কমিউনিকেশন একটা ইম্পর্টেন্ট থিং, এবং হচ্ছে ঠিক মতো টিম ওয়ার্ক একটা ইম্পর্টেন্ট থিং। বাট যেহেতু এটা লাস্টের দিকে যেহেতু চলে এসছে, মানে হচ্ছে এখন মারামারি করলে হচ্ছে টাইম অনেক লিমিটেড আর কি। তো আমি যেটা করি সেটা হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি অ্যাসাইনমেন্টটা। ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি সাবমিট করবেন, নো ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন তো আমি আগেই দিয়েছি, তাই না? ওই যে কি কি থাকবে, কিভাবে লিখবেন, সেটা তো বলেছি। এটা নিয়ে হচ্ছে আর কোনো প্রশ্ন আছে, ক্লারিফিকেশন আছে যে কি কি অ্যাড স্যার করবো বা কি আসে বিষয়? হুম। স্যার আগের অ্যাসাইনমেন্টটাই এখন সিঙ্গেল ভাবে করতে হবে তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে স্যার। এটাই। আর মানে ওইটা নিয়ে কোনো প্রশ্ন আছে আগে যেটা অ্যাসাইনমেন্ট বলেছি, কারো কোনো নতুন কোনো ইয়ে আছে যে কি বুঝি নাই বা এরকম কোনো কিছু কি করতে বলা হয়েছে? স্যার ওইটার মেবি একটা ফরম্যাট বা কিছু একটা দিবেন বলছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি সিআর কে হচ্ছে যে ইয়ে দিব, ফরম্যাট মানে হচ্ছে ওই দিন যা যা লিখেছি সেগুলোই আর কি। তো আমি হচ্ছে যে লিস্ট অফ কন্টেন্ট গুলো দিয়ে দিব, যে কি কি কন্টেন্ট আসলে আপনার এখানে থাকা উচিত। মানে ওই দিন আমরা ক্লাসে লিখলাম না, কোন চ্যাপ্টারে লিখেছিলাম জানি, কোন চ্যাপ্টার লাস্টের দিকে, ওগুলোই থাকবে আর কি। কিন্তু হচ্ছে আমি একটু লিখে দিব আর কি, সমস্যা নেই। তো আর ক্লাসের লেকচারের ওখানে ভিডিও দেখলে বুঝবেন আমি কি কি হচ্ছে বলেছি আর কি। তো হচ্ছে খুব বড় অ্যাসাইনমেন্ট না, আমি বলেছি 5 থেকে 6 পেজের মধ্যে হচ্ছে কভার করে ফেলা, মানে সবকিছু সহ আর কি, কভার পেজ বাদে আর কি। তো আমি হচ্ছে একটা মানে ব্রেকডাউন দিয়ে দিব না, সমস্যা নেই। কিন্তু হচ্ছে ওই আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট কপি করবেন না, কারণ হচ্ছে আমার টার্নিটিন আছে, সবই আছে। টার্নিটিন ছাড়াও হচ্ছে আই ক্যান আইডেন্টিফাই হচ্ছে হু অ্যাকচুয়ালি কপিড ফ্রম আদার্স অর ইন্টারনেট উইদাউট এনি রেফারেন্সিং। সো হচ্ছে আই নো অ্যাবাউট দ্যাট। সো আপনারা এগুলো করবেন না, নিজে থেকে লেখা ট্রাই করবেন, দিস উইল ইভেন্চুয়ালি হেল্প ইউ ইন দ্য লং রান। এইটা গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা 31st থেকে টুডে ইজ 28, সো আই গেস আপনাদের কালকে হচ্ছে একটা কুইজ আছে, তাই না? কালকে কুইজ থাকার কথা বলেছিলেন। Yes, স্যার জি আছে স্যার, কালকে কালকে একটা একটা স্যার। কুইজ। হুম। ওকে। তো আমি 30 বা 31 তারিখ থেকে হচ্ছে প্রসেস ডিজাইন ক্লাস নেওয়া শুরু করবো আর কি। তো যেহেতু কোরেশন হচ্ছে অলরেডি মাত্র আমার 2টা চ্যাপ্টার আছে, আই ক্যান ফিনিশ ইট আপ ইন 2 or 3 ক্লাসেস। আই ইট উইল টেক 3 ক্লাসেস আই গেস। সো 3-4 ক্লাসে শেষ হয়ে যাবে, সো এটা নিয়ে আর সমস্যা নাই। আমরা কোরেশন একটা ইয়েতে চলে এসেছি। আর আমরা প্রসেস ডিজাইন পার্টটা শুরু করবো, সেখানে হচ্ছে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব আর একটা হচ্ছে সিটি নিব। তো আজকে আরেকটা পার্ট, এটা গেল সেকেন্ড পার্ট, মানে হচ্ছে কোরেশনের ইয়ের কথা আর কি, প্রসেস ডিজাইনের কথা। আর পড়াশোনার হচ্ছে একটা সিটি, সেটা হচ্ছে 2টা চ্যাপ্টার থেকে আমি হচ্ছে সিলেবাস দিয়ে দিচ্ছি, যখন আমি হচ্ছে ডুয়েটে আসবো হচ্ছে সামনের মাসে আর কি, সামনের মাসে প্রথম দিক দিয়ে আর কি। তো তখন হচ্ছে আপনাদের সিটি আপনারা হচ্ছে অ্যাটেন্ড করবেন। সো চ্যাপ্টার কত থেকে দেওয়া যায়? আপনাদের কোনো হচ্ছে সাজেশন আছে কোন চ্যাপ্টার উপর সিটি দিতে চান? স্যার প্রথম দিকে দিলে ভালো হয়, কারণ আমাদের তো প্রথম থেকেই পড়তে হবে। প্রথম দিকে মানে প্রথম দিকের চ্যাপ্টার গুলা? হ্যাঁ, মানে প্রথম দিকে যেগুলো পড়িয়েছিলেন আর কি, দেখা যায় প্রথম দিকের গুলো না পড়লে মাঝখান থেকে দিলে তো আবার আগের গুলো পড়েই আসতে হবে। নট নেসেসারিলি, এগুলো ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, একটার সাথে একটা তেমন রিলেশনশিপ নাই। তারপরেও আমি হচ্ছে দাঁড়ান কোনটা দেওয়া যায়। চ্যাপ্টার 13 পলিউশন প্রিভেনশন তেমন কোনো কিছু নাই। চ্যাপ্টার 14, আচ্ছা আপনারা হচ্ছে দিবেন ওই চ্যাপ্টার 15 থেকে ইউজ অফ দ্য কোরেশন, কোরেশন কোটিং ফর দ্য কোরেশন প্রিভেনশন, কোটিংটা। আর আজকে যেটা পড়ালাম এটার নাম কি কি চ্যাপ্টার ছিল জানি, চেঞ্জিং অফ দ্য এনভায়রনমেন্ট। সো এটা চ্যাপ্টার 15, এন্ড আমার বই চ্যাপ্টার 15-16। সো আপনাদের হচ্ছে এটা চ্যাপ্টার হবে 14 + 15, এই 2 চ্যাপ্টার হচ্ছে সিলেবাস। সো একটা চ্যাপ্টারের সাথে আর একটা রিলেশনশিপ নাই, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। মানে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোরেশন প্রিভেনশন মেথড। সো এই 2 চ্যাপ্টার থেকে হচ্ছে আপনারা সিটির জন্য সিলেবাস আর কি। সো তো সিটির তার মানে কোশ্চেন। স্যার, হুম ইউজ অফ কোটিং ফর করোশন প্রিভেনশন, হুম আর হুম আরেকটা হচ্ছে স্যার রিডাকশন অফ করোশন বাই চেঞ্জ অফ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট, ইয়া। সো এই 2 চ্যাপ্টার হচ্ছে সিটির সিলেবাস, একটার সাথে একটা রিলেশন নাই। আপনারা যদি এতদিন ক্লাস করে থাকেন তাহলে দেখবেন হচ্ছে আমরা প্রিভিয়াস থেকে তেমন কোনো কিছু টানি না। আমরা যেটা টানি বরং সেটা হচ্ছে এই যে কার্ভ গুলা যেগুলো এক্সপ্লেন করতেছে, এগুলো সব হচ্ছে এই যে প্রথম পার্টের পড়াশোনা আপনাদের অন্য টিচার যা পড়িয়েছে আর কি,
সেখান থেকে ওইগুলা থেকে নিয়ে নিয়ে হচ্ছে এক্সপ্লেন করি, তাই না? আমরা যা পড়েছি একটার সাথে আরেকটা তেমন হচ্ছে তেমন রিলেশনশিপ নাই। তো চ্যাপ্টার 14 and 15 আপনাদের বইয়ের, সেটা হচ্ছে আমাদের সিলেবাস। সো এই দুইটা চ্যাপ্টার পড়বেন। এখন সিটির প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে স্মল কোয়েশ্চেন থাকতে পারে, এমসিকিউ টাইপ থাকে। এমসিকিউ মানে হচ্ছে কোনো অপশন ছাড়া আর কি, ওরকম থাকতে পারে। দেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলা থাকবে। সাথে হচ্ছে একটা সিকিউ টাইপ থাকবে আর কি, একটু ব্রডার কোয়েশ্চেন আর কি। বুঝতে পারছি? স্যার, জি স্যার, বুঝতে পারছি হুম, স্যার। আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, তারপর হচ্ছে স্লাইড শেয়ারটা অফ করে দিই।